নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের সামনে উপস্থিত। January 1935 in Krishnanagar. The second child born to Mohit Kumar Chatterjee and Asha Chatterjee grew up in a playful atmosphere with 3 siblings. After his school education, he came to Kolkata for higher education. While still a student, he came in contact with Ohindra Chaudhary, then a glittering personality of the Bengali theatre. In this phase of life, he was introduced to many stalwarts of Bengali theatre and was greatly influenced by the acting style of Shishir Kumar Bhaduri. The big leap came in his career in 1956 when he was selected by Satyajit Ray for his film Opur Songshar, the last of the Opu trilogy. একটা তো বাংলাদেশের সঙ্গে নারীর টান আমাদের সকলেরই আছে এবং অনেক দুটো আলাদা রাজ্য হয়ে গেছে, দুটো আলাদা সভারেন এন্টিটি, সবই ঠিক। কিন্তু বাঙালি যারা আমরা যাদের মাতৃভাষা বাংলা, এই যে 25 কোটি প্রায় লোক সারা বিশ্বে ছড়ানো আছে, স্বভাবতই একটা আত্মীয়তার বোধ তো গড়ে ওঠেই। অভিনয়ের নেশা বা অভিনয়ের দিকে আকর্ষণ একদম অতি শৈশব থেকেই বলা যায়। আমার বাবা নিজেও অভিনয় করতেন। আমাদের বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে। সেই কৃষ্ণনগর শহরটা দ্বিজেন্দ্রলাল রায় শহর হওয়ার ফলেই হোক বা যে কোনো কারণেই হোক, খুব নাট্যোৎসাহী লোকের সেখানে জায়গা ছিল। অনেক কটা তখনকার দিনে অনেক কটা নাটকের দল ছিল। বাবা এরকম একটা দলে অভিনয় করতেন, ঠাকুরদা ছিলেন তার সভাপতি, এবং আমাদেরও ছোটবেলা থেকে এই বিষয়ে যথেষ্ট প্রশ্রয় দেওয়া হতো, যেটা তখনকার পক্ষে একটু ব্যতিক্রমী বলবো। তখন এইসব নাটক টাটক করলে লোকে, অভিভাবকরা মোটেই খুশি হতেন না, পড়াশুনো করো এই বলতেন। কিন্তু আমরা ছোটবেলা থেকে মনে আছে বাড়িতে তক্তপোষ দিয়ে মঞ্চ বানিয়ে, বাড়ির উঠোনে বড় একটা উঠোন ছিল, সেইখানে মঞ্চ বানিয়ে তারপরে মার শাড়ি দিয়ে উইংস তৈরি করে, বিছানার চাদর দিয়ে পর্দা তৈরি করে আমরা সেই ছোটদের উপযোগী যা যা তখন পাওয়া যেত সেগুলো করতাম। তার মধ্যে মুকুট করেছিলাম একবার রবীন্দ্রনাথের, এটা মনে আছে। মা হয়তো ওই রাংটা কেটে কেটে মানে সব পোশাকে দিয়ে তৈরি করে দিতেন, বাবা পোশাক পরিয়ে দিতেন, ওরা অনেক প্রশ্রয় দিতেন আমাদের এই নিয়ে। আর ক্লাস 5-এ উঠে, মানে যখন আমার 10 বয়স, সেই সময় স্কুলে তখন যে সমস্ত মাঝে মাঝে অভিনয় হতো প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময়, কিংবা কোনো পুজোর ছুটির আগে বা ক্রিসমাসের ছুটির আগে, তাইতে অভিনয় করতে শুরু করলাম। এবং নেশাটা তাইতে আরও বেড়ে গেল এই জন্য যে প্রথমেই করার পরই সব মেডেল টেডেল পেতে আরম্ভ করলাম, লোভ বেড়ে গেল যে এটা করলে। আর একটা জিনিস সত্যি কথা বলতে কি, পড়াশুনো হয়তো মন দিলে হয়তো খারাপ হতো না, কিন্তু আমার পড়াশোনায় মন ছিল না। আমার মনটা একটু মানে পালানোর মন ছিল। এবং তার উপরে নানা জায়গায় বাবা চাকরি ব্যাপারদেশে অনেক জায়গায় ঘুরতে লাগলেন। দার্জিলিং ডিস্ট্রিক্টে 1 বছর থাকলাম, সেখানকার ওই অবর্ণনীয় হিমালয়ের সৌন্দর্য আর শোভা, তাইতেই মন টন পড়াশোনার থেকে একদম চলে গেল। যাই তো কোনো রকম করে পাস টাস করে ঠিক শেষ পর্যন্ত বিএ অনার্স নিয়ে পাশ করে এমএও পড়ছিলাম। বাংলা সাহিত্যে পড়েছেন? আমি বাংলা সাহিত্যে প্রথমে ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েছিলাম। আচ্ছা। তারপরে সত্যি কথা বলতে কি, যে ততদিনে ওই শিশির ভাদুরীর অভিনয় দেখে আমি মনস্থির করে নিয়েছিলাম যে আমি অভিনয় করব। তো সেই জন্যে দেখলাম যে বাংলা সাহিত্য জানবো না, অথচ বাঙালি অভিনেতা হবো কী করে। এবং ইংরেজি সাহিত্য এমনিও একটু পড়তাম, কিন্তু বাংলাটা তো অত পড়া হতো না। ওই জন্য আমি ভাবলাম যে যদি একটা সিস্টেমেটাইজড ইয়ের মধ্যে দিয়ে যাই, একটা প্রসেসের মধ্যে দিয়ে, সেইভাবে বাংলা অনার্স নিয়ে আমি পড়েছিলাম। তো প্রথমে যখন উনি অপুর সংসারের আগের ছবিটা, অর্থাৎ অপরাজিত করবেন, সবে পথের পাঁচালী করেছেন, সেই সময় ওর ইউনিটের অনেকে মানে ট্যালেন্ট স্কাউটিংয়ের মতন খুঁজে খুঁজে সব নিয়ে আসতো। তো ওর এক সহকারী, সে আমার এক বন্ধুর বন্ধু ছিল। সেই সূত্রে ওরা অপরাজিতের অপু খুঁজছিলেন, কিশোর বয়স্ক অপু, আমার কাছে আসেন, আমাকে নিয়ে যায়। আচ্ছা। তো আমি সত্যজিৎ রায়ের ঘরে ঢুকতেই সত্যজিৎ রায় আর কিছু আলাপ টালাপ হওয়ার আগেই হঠাৎ আমাকে দেখি বলেন, ওহো আপনি যে বড্ড বড় হয়ে গেলেন। আমি কিন্তু তাতে অত্যন্ত মানে মুগ্ধ হয়েছিলাম যে একজন মানুষের মন কতখানি কাজের মধ্যে ডুবে থাকলে যে ফর্মাল আলাপ টালাপের আগে ওইটে তার প্রথম মাথায় এসেছে।
তো যাই হোক, তারপরে আমার বসতে বললেন, আমাকে দাঁড়াতে বললেন, কতটা লম্বা দেখলেন। ওদের দরকার ছিল আরেকটু কম বয়সের কাউকে। তো এরও পরে যখন তৃতীয় ভাগ করবেন বলে মনস্থির করলেন অপুর সংসার, তখন আমার সঙ্গে আবার যোগাযোগ করলেন, এবং তারও বেশ কয়েক বছর পরে আমি জানতে পারি যে আমাকে দেখেই নাকি উনি ঠিক করেছিলেন যে তাহলে যুবক অপুর ভূমিকায় কাউকে পাওয়া যাবে, এবং সেইভাবে শুরু হয়েছিল আর কি। আমাকে প্রথম ছবিতে উনি অনেকটাই প্রস্তুত করে নিয়েছিলেন। মানে আমার যদি কোনো কৃতিত্ব থাকে তাহলে হচ্ছে আমি মন প্রাণ দিয়ে অভিনয় করেছিলাম, ভেতরে ডুবে। কিন্তু কিছুই তখন জানতাম না কি করে সিনেমার অভিনয় করতে হয়। একটাই ভাষা ধারণা তার আগে তৈরি হয়েছিল। আমি ছোটবেলা থেকে খুব সিনেমা দেখতাম, তার একটা অসচেতন প্রভাব হয়তো মনের মধ্যে ছিল, কিন্তু সচেতনভাবে বিচার করে সিনেমার অভিনয়ের রূপরীতি বোঝার মতন সেটা ছিল না। সেটা এসেছিল এই যে যখন পথের পাঁচালী দেখেছিলাম প্রথম, পথের পাঁচালী, এবং অপু সংসারের আগেই পরশপাথর, জলসাঘর, অপরাজিত, এই 4টে ছবি সত্যজিৎ রায়ের দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা গড়ে উঠেছিল একটা ধারণা যে সিনেমায় অভিনয়টা এইরকম হওয়া উচিত। তো সত্যজিৎ রায়ের সাথে কাজ করতে যেও সেই অভিজ্ঞতাটাই আপনার হলো? হ্যাঁ, সেটি হয়েছিল। এবং তাছাড়াও যেটা হয়েছিল যে সর্বদিক থেকে অতগুলো ছবিতে কাজ করতে আমার এখন সত্যি এক এক সময় মনে হয় যে আমি বোধহয় 14-15টা ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করিনি, একটাই ছবিতে কাজ করছিলাম এতদিন ধরে। এমনই একটা সম্পর্ক ওর সঙ্গে হয়েছিল। উনি তো শুধু আমার পরিচালক ছিলেন না, উনি বন্ধুর মতোও ছিলেন, নিশ্চয়ই অগ্রজ বন্ধুর মতন। কিন্তু তার থেকেও বেশি হচ্ছেন যে উনি আমার মেন্টর ছিলেন বলা যায়। আমাকে অনেকভাবে তৈরি করেছেন। এবং এখন যখন উনি নেই, তখনও ওর কাছে পাওয়া, ওর কাছে শেখা জিনিস এখনো আমার মধ্যে কাজ করে, এবং এখনো উনি আমার মধ্যে জীবিত আছেন আমি বলবো, অনুপ্রেরণা হিসেবে। যখন উনি লিখতে আরম্ভ করলেন প্রথম বাদশাহী আংটি, এই সমস্তগুলো ফেলুর কাহিনী, তখন তো সব বাঙালির মতন আমিও পড়ছি মুগ্ধ হয়ে, এবং ওকে গিয়ে তারপরে যখন বই আকারে বেরোতে লাগলো, ইলাস্ট্রেশনসগুলো আমার তখন প্রথমে দেখে মনে হতো এটা খানিকটা যেন ওর প্রতিচ্ছায়া। তো একদিন আমি ওকে সেটা বললাম, আমি মানিদা আপনি যেরকমভাবে ইলাস্ট্রেশনসগুলো করছেন, আমাকে দেখে মনে হয় আপনার একটা মানে আদলের মধ্যে আসে। তো খুব খুব সরস মানুষ ছিলেন, তো উনি বলেন সে কি, আমাকে তো অনেকে বলে যে আমি নাকি তোমাকে দেখে ওগুলো আঁকছি। তারপরে যখন ছবি করার কথা হলো, তখন আমাকে ডেকে বললেন যখন, সেই সময় আমার একটা ভয়ঙ্কর আনন্দ হয়েছিল। আচ্ছা, সেই আনন্দটা একদম সম্পূর্ণ ব্যক্তিগত। অর্থাৎ আমি তার আগে অত্যন্ত প্রতিষ্ঠিত নায়ক হয়ে গিয়েছি, মানে কলকাতার ফিল্মের যে দুজন সব থেকে বড় নায়ক তাদের মধ্যে একজন, আমি আর একজন উত্তম দত্ত বটেই। ওর থেকে জনপ্রিয়তা তো আর কোনো কারুর হয়নি। তো সে সব আমার হওয়া হয়ে গেছে, কিন্তু আমার মনে একটা ভয়ঙ্কর দুঃখ হতো যে আমি ছোটদের জন্য কিছু করতে পারি না। বিশেষ করে আমার নিজের ছেলেমেয়েরা তখন ছোট ছিল, তারা বাল্য থেকে কৈশোরের দিকে যাচ্ছে। তো আমি যখন দেখলাম যে আমি সোনার খেলা করতে পারবো, তখন আমার সব থেকে বড় আনন্দ হয়েছিল যে এইবার আমি আমার ছেলে মেয়ের জন্য একটা ছবি করতে পারবো। এটা খুব আনন্দের কারণ হয়েছিল। সব থেকে অদ্ভুত কি জানেন, পরে যখন ফেলু প্রায় কাল্ট ফিগারে পরিণত হলো, সবাই আমাকে দেখলে ফেলুদা বলে ডাকে, ফেলুদা ফেলুদা করে, তখন আবার আমার মনে একটা অন্য প্রতিক্রিয়া হয়েছিল। সেটা সেই ধরনের অভিমান আর কি হয়তো অভিনেতাদের আসতেই পারে। আমি কি শুধু ফেলুদা নাকি? আমি তো অপু করেছি, আমি অভিযান করেছি, আমি এইসব করেছি, আমার কেন শুধু ফেলু বলে চিহ্নিত করবে? কিন্তু জানেন, পরে আমার এই ধারণাটাও কেটে গিয়েছিল। আবার আমি এটা ভেবেছিলাম যদি আমি কম বয়সী মানুষের কাছে ফেলু হিসেবেই বেঁচে থাকি, একজনের কাছেও যদি বেঁচে থাকি, তাহলে সেটা তো একজন অভিনেতার খুব বড় প্রাপ্তি। এখন আসি একটু অশ্বিনী সংকেতের কথায়। অশ্বিনী সংকেত যেই ছবিতে আমাদের শিল্পী ববিতা অভিনয় করেছেন, তো ববিতা সম্পর্কে কাজ করতে যে আপনার কি অভিজ্ঞতা হয়েছে? ববিতার সঙ্গে এমনিতে তো খুবই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর সত্যজিতের ছবিতে আসলে যেটা হয় যে ইউনিটটা যারা মানে অভিনয় করতে যায়, তারা ইউনিটের পার্ট বলে নিজেদের ভাবতে আরম্ভ করে, বহিরাগত বলে কখনো মনে হয় না।
এবং সেখানে ববিতা বাংলাদেশ থেকে গিয়েছেন। ববিতা তখন খুবই মিষ্টি সুন্দর চেহারা ছিল, অল্প বয়স ছিল। তখন বার্লিনে গেল, তখন ববিতা গিয়েছিল। হ্যাঁ, আপনারা একসাথে বার্লিন গিয়েছেন, আমরা দেখেছি। বার্লিনে ছিলাম, ঘোরাঘুরি করেছি, খুব ভালো লেগেছিল। এবং বাংলাদেশে এসেও 2-3 বার আমার দেখা হয়েছে, উনিও কলকাতায় গিয়ে 1-2 বার দেখা করেছেন। আজ এই দিনে মনে পড়ছে না আমার দেখা ওনার প্রথম ছবি ঠিক কোনটি। হাজার হাজার টুকরো দৃশ্য এক অন্তহীন কোলাজের মতন চোখের সামনে ভিড় করে রয়েছে। বুদ্ধিদীপ্ত অথচ পৌরুষময় এমন একজন অভিনেতা বাংলা সিনেমার নেই বললেই চলে। স্ত্রী বা দেবদাস দেখতে দেখতে মনে হয়েছে কীভাবে নিজের থেকে অনেক লম্বা ছায়ার আড়ালে থেকেও নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে নিজেকে অনন্য করে তোলা যায়। নিজের প্রতি বিশ্বাস বেড়েছে যখন উদয়ন পণ্ডিতের কণ্ঠস্বর বেজেছে। মৈনাক, হিমালয়ের পুত্র মৈনাক, ডানাজার সমুদ্রে লুকানো। গত শতাব্দীর মধ্যভাগে কথাটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র। নেমচাঁদের মুখে বলিয়েছিলেন, আমি প্রথম শুনি শিশির ভাদুড়ির মুখে, উত্তর কলকাতার শ্রীরঙ্গম থিয়েটারে। তার অনেক পরে শুনি দক্ষিণ কলকাতার এক সিনেমা হলে অপুর মুখে, সৌমিত্রের মুখে। শুনে সেদিন গোটা শরীর শিরশির করে উঠেছিল। বড় ভালো লেগেছিল অপুকে, সৌমিত্রকেও। গেটে, ডিকেন্স, কেটস, ডস্টয়ভস্কি নামগুলো আওড়ায় অপু। অপু চাকরি করবে না, কেরানি হবে না, পুরুতগিরি করবে না। অপু লেখক হবে, লিখবে, নভেল লিখবে, আত্মজীবনী কিছুটা, বাকিটা বানানো। জীবনের কথা লিখবে, লিখবে বেঁচে থাকার মধ্যেই পরম সার্থকতা। অন্ধকার রাত্রে চিতপুর রেলওয়ে ইয়ার্ডে হাঁটতে হাঁটতে কৈশোর নিঙানো অপু তার স্বপ্নের কথা বলে বন্ধু পুলুকে। আর সেই মুহূর্তে স্বপ্ন আর বিশ্বাস যেন একাকার হয়ে যায়। সেই দিন, সেই মুহূর্তে হলের ভেতরে বসেই আমি পর্দার ছেলেটিকে ছুঁয়ে ভালোবেসে ফেললাম, সৌমিত্রকেও। এখনো এতদিন পরেও সৌমিত্রকে দেখলে হঠাৎ কখনো কখনো অপুর সংসারের সেই দৃশ্যটি আমার চোখে ভেসে ওঠে। গেটে, ডিকেন্স, কিটস, ডস্টয়ভস্কি কিছুই হতে পারেনি সৌমিত্র। হওয়ার কথা নয়, হওয়া সম্ভব নয়। হতে পারে এমন বেয়াড়া ভাবনা কখনো ভাবেওনি। আমি দুটো চিঠির ছোট ছোট দুটো অংশ একটু পড়তে চাই। আমার মা আর আমার বাবা ছোটবেলা থেকে আমাকে খুব চিঠি লিখতো। আমি তাদের কথা শুনতাম না বলে লিখে পাঠাতো, পড়তে ভালোবাসতাম বলে। খুব বলতে পারি আমার বাবা আর আমার মায়ের এই চিঠিগুলোই অনেক ঝড়, অনেক ঝঞ্ঝা, অনেক ব্যক্তিগত বিপর্যয়কে কাটিয়ে উঠতে সাহায্য করেছে, পজিটিভ থাকতে সাহায্য করে, শক্ত হয়ে লড়াই করতে সাহায্য করে। আমি পড়ছি আপনাদের জন্য। আজ দুপুরে এটা লিখছে যখন আমার 11 বছর বয়স, আমার আরেকটা ঠিক আগে। আজ দুপুরে মাইল 2-3 দূরে গঙ্গার ধারে শুটিং করছিলাম। ভীষণ বৃষ্টি এসে সব পণ্ড হয়ে গেল। ভিজে চুপসে হেঁটে হেঁটে ফিরে এলাম। রাস্তায় এঁটেল মাটির কাদা, হাজার খানেক লোক হাঁটছে, আর কত যে আছাড় খাচ্ছে ঠিক নেই। এখানে তোমাদের ছেড়ে এসে থাকতে আমার যে খুব মন কেমন করে তা তো বুঝতেই পারছো। কিন্তু মানুষকে তো কাজ করতেই হবে, কাজ করার মতো আনন্দের কিছু নেই। বড় হওয়াটা যেমন ভীষণ মজার, তেমনি খানিকটা দায়িত্বেরও। তুমি তোমার দাদা নিশ্চয়ই তেমনি সহজ সরল নির্ভীক সত্যাশ্রয় মানুষ হবে, এমন বিশ্বাস আমার আছে। আরেকটা ছোট্ট চিঠির একটু অংশ পড়ছি, সেটা আমার 13 বছরের জন্মদিনে লেখা।
বাপির জন্মদিনে আজকে এই চিঠিটা পড়ে আমি শেষ করব। এখান থেকে পড়ছি, পুরোটা পড়ছি না। কিন্তু মামনি, তোমাকে আমরা কত ভালোবাসি সেইটা শুধু জানাবো বলে এই চিঠিটা আমি লিখছি না, তাতে তুমি জানোই। তুমি তো জানো তোমার দাদা, তোমার মামনি, তোমার বাপি তোমাকে কত ভালোবাসে। এই চিঠিটা লিখছি তোমার বড় হওয়ার কতগুলো দায়িত্ব তোমাকে আর একবার মনে করিয়ে দেব বলে। বড় হওয়া মানে তো শুধু আর যে শরীরটা বড় হয়ে গেল সেইটার দায়িত্ব নেওয়া নয়। বড় হওয়া মানে মনটাকেও বড় করে দেওয়া। বড় ভাব, বড় সুখ, বড় বুদ্ধি, বড় কল্পনা, বড় ত্যাগ, বড় ধৈর্য, বড় মমতা, বড় ভালোবাসার মধ্যে মনটাকে নিয়ে যাওয়াই তো বড় হওয়া। আর ছোট কিছু থাকবে না, ছোট চিন্তা, ছোট চাওয়া, ছোট দুঃখ এখন থেকে আর তোমার মনে তৃপ্তি পাবে না। সব ক্ষুদ্রতার সীমা কাটিয়ে তোমার মন বড় জীবন, বড় সত্যকে খুঁজতে বেরো। আজ তোমাকে এই আশীর্বাদ করছি। উত্তম কুমারকে তোমার ভালো লাগতো? দেয়া নেয়া কতবার দেখেছি জানো? চাওয়া পাওয়া, সপ্তপদী, হারানো সুর। সৌমিত্রকে ভালো লাগতো না? ঠিক আছে, বাণীর বেশি ভালো লাগতো, আমার মাসতুতো বোন বাণী। আমি বাবা উত্তম কুমারের জন্য পাগল ছিলাম। আচ্ছা আরতি, আমাদের মধ্যে কি প্রেম ছিল নাকি শুধুই অভ্যাস? পুরোটাই অভ্যাস। বিয়ের পর তুমি আমাদের বাড়িতে এলে, বাবার সমস্ত দায়িত্ব তোমার উপর গিয়ে পড়লো। তারপর ছেলে মেয়েরা আসতে শুরু করলো, তাদের বড় হওয়া, নাতি নাতনিরা। আমি তোমাকে কতটুকু পেলাম? মিশা হয়ে যাবার পর তো তুমি আমার সঙ্গে শোয়া পর্যন্ত বন্ধ করে দিলে। তুমি নাতি নাতনিদের সঙ্গে চলে গেলে, কিন্তু আমারও তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। তোমাকে আমি কতদিন কাছে পাইনি। আমার তো ইচ্ছে করে তোমার গায়ের স্পর্শটা পেতে। পাইনি কতদিন। তাই বলছিলাম, এর কি সবটাই শুধু অভ্যাস? অভ্যাস, আর কিছু নয়। কই কিছু বললে না তো? চান করে উঠে ভিজে তোয়ালেটা তুমি রেখে দাও। ওই ভিজে তোয়ালেতে আমি চান করি, তোমার গন্ধটা পাই। ওটা আমার অভ্যাস। খাওয়ার পর খেয়ে উঠে যে মাছের ছালগুলো তুমি ফেলে দাও, যেটা তুমি খাও না,
আমি কনককে বলি ওটা ফেলে না দিতে। ওটা আমি খাই, ওটা আমার অভ্যাস। এখন যখন তুমি বাথরুমে যাও খুব গন্ধ হয়। বয়সটা হয়েছে তো, তোমার পুত্রবধূ এটা একেবারে সহ্য করতে পারে না। তুমি বাথরুম থেকে বেরিয়ে এলে আমি ঢুকে ভালো করে জল দিয়ে দিই। ওই গন্ধটাও আমার ভালো লাগে। ওটা আমার অভ্যাস। এই অভ্যাসগুলোই আমার কাছে প্রেম। কি লাগছে? না না, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমার জন্য আমি একটা পায়ের মল কিনেছিলাম, আর সেই সঙ্গে পায়ের আলতাও। সারা রাত ধরে অপেক্ষা করেছিলাম, তুমি আসোনি। মানে শ্বশুর মশাইয়ের সেদিন বুকে হাঁপ উঠেছিল। একবার করে হাঁপ উঠছে, একবার করে আমি মালিশ করে দিচ্ছি। তুমি আমার পায়ে মল পরাবে আর আমি ছমছম করে হেঁটে বেড়াবো? ওখানেই তো উনি শেষ হয়ে যাবেন। কি যে বলো না তুমি। নাও, এ কি, এ তো নাড়াটা ভেতরে ঢুকে রয়েছে। দাও। আমি প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি বারবার বারবার। আমি তার প্রেমে পড়েছি। কার? একটা মেয়ের। প্রথমে তো সাদায় কালোয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি, তাইতে দেখি বাবা দিয়েছিল আমায়। কে? তুমি। তখন তো এত সব ফেসবুক টেসবুক ছিল না, এই ডেটিং এর কোনো ব্যবস্থা ছিল না সমাজে। তাই আর কি করে দেখব, ওই ছবিতেই দেখা। ছবি দেখে সোজা ছাদনা তলায় দেখি আমার উল্টো দিকে বসে রয়েছে। খুব ইচ্ছে করছিল যে থুতনিটা ধরে তুলে মুখটা একবার দেখি। আমার হাতটা ঘটের ওপরে, আর তার হাতটা আমার হাতের উপরে। সেই প্রথম স্পর্শ। তখন ভাবছি যে এইবার বোধহয় একবার মুখ তুলে আমার দিকে চাইবে। এতগুলো বছর ধরে বলনি কেন? অভিমান। আমি একদিন পাবদা খেতে চেয়েছিলাম, সর্ষে পাবদা। ওই তুমি যেরকম মাখো মাখো করে তৈরি করো সেরকম আর কি। পাবদা এনেও দিয়েছিলাম, গনসাকে বলেছিলাম রাত্রি এসে খাবো। ও মা, বাড়ি ফিরে শুনলাম তুমি আমার মাসতুতো ভাইদের সব পাবদা খাইয়ে দিয়েছো। হ্যাঁ,
কতদিন বাদে ওরা বাড়িতে এসেছিল, কোনো রান্না ছিল না, কি খেতে দেব? তাহলে ওই পাবদাগুলো দিতে হবে। তোমাকে কতবার পাবদা রান্না করে খাইয়েছি বলো তো? কিন্তু ওই পাবদা, ওই পাবদাগুলো কেন, ওই ওই পাবদাতেই কি ছিল? সে তুমি বুঝবে না, ওগুলো স্পেশাল। তুমি কোনোদিন এগুলো বুঝলেই না। একটা পাবদাও আমার জন্য রাখুন। ভেতরে তো এত অভিযোগ, এত 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 এত, তোমার ভেতরে সেরকম কোনো কিছু নেই? এই এই আমার উপর কোনো রাগ কিছু নেই? একবার বুক সেলার্স গিল্ডের তোমার মিটিং পড়লো, 3 দিনের জন্য তুমি দিল্লি চলে গেলে। তখন তো আর এখনকার মতো মোবাইল ফোন ছিল না। একবারও ফোন করনি। এই বুঝি তুমি ফোন করবে? করনি ফোন একবারও। আমি সেদিন বুঝেছিলাম সংসারের লড়াইটা আমাকে একাই লড়তে হবে, তোমাকে পাশে পাবো না কোনোদিন। একবার আমার জন্মদিনের দিন তুমি রাত্রিরে ঘরে এলে মস্ত বড় একটা প্যাকেট নিয়ে। আমি অবাক, আমার জন্মদিনটা তোমার মনে আছে? তুমি বললে কেমন হয়েছে, প্যাকেটটা খুলে দেখো। লজ্জা পাচ্ছিলাম। তারপর নিজের হাতে প্যাকেটটা খুললাম। আমার খুব শখ বড় ঘড়ির ঘরে টাঙানোর। আমি তোমার দিকে তাকিয়ে আছি, তুমি আমায় বললে অন্নদা শঙ্কর রায় আর লীলা রায়ের 7 বছরের অ্যানিভার্সারি, এটা ওদের গিফট। আমি কোনো কথা বলতে পারিনি। তোমার মনেই ছিল না সেদিনটা আমার জন্মদিন? রাগ অভিমান করলে সংসার করা যায়? তুমি ঠাকুরের কাছে কি চাও? কি? যাতে আমি তোমার আগে চলে যাই। সে খবরও রাখা হয়? আমি ঠিক সেইটি করতে চাইছি। তোমাকে স্বাবলম্বী করে দিয়ে কিন্তু একা থাকতে চাই। যে স্বপ্নগুলো দেখেছি অথচ যা আমার পাওয়া হয়নি, যেসব জিনিস দেখা হয়নি, তাই আমি দেখতে চাই। বেশি বয়সে না অনেক তফাৎ। কম বয়সে মনে হয় কি আছে, যা পারবো না সব করতে পারি। কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন বুঝে যায় যে একা কিছুই করা যায় না, একা থাকাই যায় না। ছেলে মেয়েদের উপর নির্ভর করতে ইচ্ছে করে, কিরকম একটা হেল্পলেস লাগে। এই রোজ রাত্রে যখন শুতে যাই না, তখন যেন একটা ভয় নিয়ে বিছানায় ঢুকি। যদি ঘুমের মধ্যে মাঝরাত্রির একটা অঘটন ঘটে যায়। যেটা অনলি সার্টেনিটি, একমাত্র নিশ্চয়তা, সেটা তো মৃত্যু। সেই মৃত্যুকে না ভেবে তো মানুষ পারে না। সেইখানে বিশেষ করে একটা কারণে আসছে, সেটা আমি বুঝতে পারি। সেটা হচ্ছে যে আমার রোজ না হলেও সপ্তাহে একটা কি 2 সপ্তাহে একটা করে মৃত্যু সংবাদ তো পেতে হচ্ছে। হ্যাঁ, এবং সেইটার থেকে আমি যেটা বুঝতে পারি
যে মৃত্যুটা একজন বন্ধু চলে গেল নয়, আর একজন পরিচিত চলে গেল নয়, একটা জেনারেশন আস্তে আস্তে সরে যাচ্ছে। আপনি জানেন না, তারপরে অসংখ্য দর্শকের টেলিফোন, ইমেল, চিঠি আমরা পেয়েছি যে সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছেন চিরযৌবনের প্রতীক। তার কাছ থেকে কোনো রকম মৃত্যু চেতনা, মৃত্যু ভয় আমরা শুনতে রাজি নই। আপনার এই ইমেজটা এখনও যে দর্শকদের মনে একেবারে গভীরভাবে গেঁথে আছে, এর কারণ কি বলে মনে হয়? তার কারণ বোধ হয় ইংরেজিতে বলতে গেলে আই এম বিন হ্যাঙ্গিং অ্যারাউন্ড ফর টু লং। অনেক দিন বেঁচে আছি তাই। বেঁচে থাকা কেন বলছেন? এটা তো বেঁচে নেওয়া। এই জন্য আমি বলছি যে আপনি কর্মক্ষম আছেন, সৃষ্টিশীল আছেন, প্রতিদিন আপনার একটা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, এরকমভাবে দেখলে কিন্তু আরও অনেকেই আছেন আমাদের মধ্যে যারা সেই দিক থেকে আমার থেকেও ঢের বেশি চিরযৌবনের প্রতীক। যেমন অমর্ত্যদা, এই মানুষটা অমর্ত্যদা আমার থেকেও সামান্য বড়, খুব বেশি বড় নয়, 1-1.5 বছর সিনিয়র আমার থেকে। আমার দাদার ক্লাস ফ্রেন্ড ছিলেন, আমি ওকে তখন থেকে দেখছি। তো এই লোকটা শুধু বুদ্ধির উজ্জ্বলতা নয়, তার মানবিক বোধগুলো এবং তার মানুষের স্বার্থে এত কিছু তিনি ভাবেন, এখনো অবধি ভেবে যাচ্ছেন, এরকম ভাবে কাজ করছেন এখনো। আমার তো অসামান্য লাগে এই লোকটিকে। আমার মনে হয় যে আমার আজকের দিনের অনুপ্রেরণা হতে পারেন। চিরজন্মের অনুপ্রেরণা তো রয়েছেন সামনে রবীন্দ্রনাথ, সেটা তো সকলেরই, সব মানে যে মানুষ একটু ভেবেছে তার কাছেই রবীন্দ্রনাথ অনুপ্রেরণা। কিন্তু দেখো, এই যে একটা খানিকটা অনুযোগের সুর ওর মধ্যে ফুটে ওঠে, তো যে তিনি তো যৌবনের প্রতীক, তিনি কেন মৃত্যুর কথা বলবেন? এই রবীন্দ্রনাথের মধ্যে মৃত্যু জীবন এমন একটা এক আসনে বসে রয়েছে যেখানে কোনো তফাৎ করা যায় না। মানুষ যদি ভাবুক হয় তাহলে সে মৃত্যুর কথা ভাববেই। এবং মৃত্যু তো আর কিছু নয়, সেটি তো বেশিটা বিশ্ব, তার মধ্যে একটা ছোট্ট বন্ধনীর মধ্যে আমার জীবন। সেই জীবন মৃত্যু ভয় মানে সেটা সামান্য ছোট জায়গায়, অর্থাৎ আমার শারীরিক মৃত্যুটা কিভাবে হবে তাই নিয়ে আমি ভয় পেতে পারি, কিন্তু এই বিশাল বিশ্বের কাছে আমি এসে ভয় পাই না, আমি শুধু বিস্মিত বোধ করি যে এটা কি, এইসবের অর্থ কি, কেন এগুলো। এই জন্যে আমার মানে মনে হয় যে মৃত্যুকে সেইভাবে যদি দেখা যায়, একটা নজরুলের একটা ছোটবেলা থেকে আমার মা খুব বলতেন একটা লাইন, সেই লাইনটা আমার মনে পড়ে যে দোলায় বসিয়া হাসিছি জীবন মৃত্যুর অনুরাগী। এমন সুন্দর কথা, এইভাবেই বোধহয় মৃত্যুকে দেখা উচিত। আমি মৃত্যুকে দেখবো বলে যে আমার যৌবনকে আমি অস্বীকার করছি তা নয়, আমার যৌবনকে আমি অসার্থক ভাবছি তা নয়। যদি এখনো আমার মধ্যে যৌবনের কোনো কণা জ্বলে ওঠে সে তো ভালো, সেটা শুধু আমার কাজ করতে বলুক, আর আমি কিছু চাই না। সেটা তো আপনি করছেন এবং দাপিয়ে করছেন, মানে মঞ্চেও ধরুন রাজা লিয়ার যখন করছেন ওই রকম মাল্টি লেভেল একটা স্টেজ, সেটার ওপর যে পরিমাণ আমি বলছি শুধুমাত্র ফিজিক্যাল এনার্জি লাগে একজন অভিনেতার, সেটাও তো করছেন এবং পারছেন। হ্যাঁ করছি, কিন্তু সেই জায়গাগুলোতেই আস্তে আস্তে কি বলবো, এবারে বাধা বন্ধনগুলো এসে দেখা দিচ্ছে, দেবেই। এটা তো শরীর, এটা তো মানে জীর্ণ হবেই, এটা তো চির জয়ী হতে পারে না, সে মৃত্যু জয়ী হতে পারে না। মৃত্যুরই প্রিকারসর হচ্ছে বার্ধক্য। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি দিয়ে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের দাঁড়িয়েছেন। মানে শুধু যে ডাক্তাররা না, বিশেষত ডক্টর অরিন্দম কর, ওনার মতো ডাক্তার আমাদের আরো প্রয়োজন। উনি যেভাবে আমার বাবাকে দেখেছেন তার তুলনা নেই। প্রত্যেকজন সিস্টার, প্রত্যেকজন অ্যাটেন্ডেন্ট, মানে
আমি সত্যি খুব অভিভূত ডক্টর কান্দন। আই এম সো গ্রেটফুল, আই এম সো গ্রেটফুল। আর আরেকবার বলি, আপনাদের সবার ভালোবাসা, আপনাদের সবার প্রার্থনা, হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। আমরা ওনার জীবনটাকে আমরা সেলিব্রেট করব। আমি সবাইকে বলছি, আপনারা দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। আমরা সবার কথা ভাববো, হাসি মুখে ভাববো, আমরা ওনার জীবনটাকে আদর্শ মেনে সেলিব্রেট করে চলবো। আপনারা জানেন যে পৌলমী অলরেডি বললেন, এবং আমি প্রথম দিন থেকে লক্ষ্য রাখছি, সকাল বিকেল সন্ধ্যে রাত্রি সবসময় ও বাবার পাশে থেকে সর্বক্ষণ এই কোভিডের দিনগুলোকেও কখনো একটা দিন হয়নি যেদিনও যোগাযোগ রাখিনি। সৌমিত্রদা, আপনারা জানেন যে তিনি বাংলার সারা বিশ্বে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগতে এক মহান চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান, একজন বরণীয় স্মরণীয় মানুষকে যার সিনেমা, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা এবং সর্বোপরি গণ আন্দোলনেও, মানবিক আন্দোলনেও সৌমিত্রদা সব জায়গাতে ছুটে গিয়েছে। মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। এখানে ভাদ্রের কড়া রোদ আছে, ভ্যাপসা একটা গরম আছে, রাস্তার মাঝখানে কুকুরের সঙ্গম আছে। তা থাক, তাতে আমার কি? মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। এখানে ব্যাংক ব্যালেন্স আছে, ফিক্সড ডিপোজিট আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, পেনশন আছে, ডেবিট ক্রেডিট কার্ড আছে। তা থাক, তাতে আমার কি? সব পড়ে থাক। মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। এখানে ছড়ানো ছিটানো কয়েকটা প্রেম আছে, কয়েকটা ঘৃণা আছে, খান কয়েক কবিতা আছে, গিলে ফেলা কয়েকটা দীর্ঘশ্বাস আছে, এলোমেলো কয়েকটা হাহুতাশ আছে। তা থাক, কি আর করা যাবে? মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। এখানে শরতের সকাল আছে, ঝরে পড়া শিউলি আছে, দুকুল দোলানো কাশবন আছে, নীলকণ্ঠ পাখি আছে। তা থাক, তাতে আমার কি? মৃত্যু আয়, তিন পাত্তি খেলি আয়। এখানে ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি আছে, শ্বেত পদ্মের মালা আছে, অগরু গন্ধ আছে, ক প্যাকেট ধূপকাঠি আছে, দুটো তুলসী পাতা আছে, এক টুকরো গীতা আছে, বল হরি হরি বল ধ্বনি আছে, ফ্যাচাত ফ্যাচাত কান্নার সিম্ফনি আছে, টিকিধারী বামুন পুরুত আছে, আর একটা জ্বলন্ত চুল্লি আছে। তা আছে থাক, তাতে আমার কি? ওরা সব অপেক্ষায় থাক। মৃত্যু আয় তো আয়, এখন আমরা জমিয়ে তিন পাত্তি খেলি আয়। অনেকের কাছে ছিলে সৌমিত্র, আমার কাছে অপু। ছিলে তুমি অনেক কিছু। রূপলি দিনে ছিলে জ্যোৎস্নার চাঁদ হয়ে, একালেও ছিলে জ্যোতির্ময় রূপে। প্রণতি তোমায়, প্রণতি তোমায় জীবনের খেয়ালে চলে গেলে, রেখে গেলে অবিনাশী জীবনাচার। হে গুণী চিরসবুজ রূপলি দিনের সাথী, সদালাপি ভালো থেকো। আজ তব এই বিদায়ের দিনে প্রণতি তোমায়, ভালো থেকো।
সহস্র বছর মনে রাখবো কীর্তি তোমার। অপু তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। বিদায় অপু, তুমি ভালো থেকো। নমস্কার। আজ আমাদের সকলের মন খারাপের দিন। বাংলা চলচ্চিত্র তথা সাংস্কৃতিক জগতের এক বর্ণময় অধ্যায়ের আজ অবসান ঘটল। বাংলা তথা আন্তর্জাতিক চলচ্চিত্র অনেকটা দরিদ্র হয়ে গেল আজ। যদিও জানতাম এটাই ভবিতব্য, কিন্তু তবুও মন মানছে না। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি কবি দেবেশ ঠাকুরের কবিতা সৌমিত্র দ্য লাস্ট রোমান এর অল্প একটু অংশ পরিবেশন করছি। একটাই মানুষ, পুরোপুরি একজন মানব, রক্তস্রোতে বাঘাযতীনের উত্তরাধিকার, শেষ দিন পর্যন্ত ঋজু মেরুদণ্ডী, বুড়িবালামের শেষ সেনাপতি, যার জন্য টেগার্ডকে টুপি খুলতে হয়, লোক দেখানো বিনম্রতা দেখাতে হয়, স্বপ্নের লিয়ার
বন্ধ করার পরেও অসুখকে তুমি কোনো দিন ভয় পাওনি, যেমন ভয় পাওনি পরিজ্ঞাত অমর্যাদাকে। শুধু মহামারীর দিনগুলিতে কাজ না করতে পারার যন্ত্রণা তোমায় কুঁড়ে কুঁড়ে খেত। অগ্নিগহ্বরের সামনে এখন তোপধ্বনি হবে, তুমি দেখছো না, তোমার চোখ আরো সামনে। শতবর্ষেও তরতাজা মানিকবাবু বলছেন, রোল, ক্যামেরা। শিশিরবাবু ডায়লগ শিখিয়ে দিলেন, মূর্খ, দেখতে পাচ্ছ না এখানেও বুকের মধ্যে একটা আগুন জ্বলছে? নমস্কার। কি সুন্দর খেলছিলাম না? এখন তো অনেকটা চালাতে পারি, আগে চালালে একটুখানি চালাতাম পড়ে যেতাম, এখন অনেকটা চালিয়ে অনেকটা যেতে। কাছে আসুন, মনে হচ্ছে ওখানে কেউ আছেন। ভালো করে চোখে দেখতে পাই না, কিন্তু অন্যভাবে সব টের পাই। এই পথে যাচ্ছিলাম, ভাবলাম একটু জিরিয়ে নিই। বসুন। সতী, হ্যাঁ ঠাকুমা? ওকে একটু চা এনে দে না। হ্যাঁ আনছি। কিছু মনে করবেন না, এখানে কাউকে দেখতে পাবো আমি ভাবিনি। সে এক লম্বা কাহিনী। সারা জীবন আমি একজনকেই ভালোবেসেছি, কিন্তু দুজনে একসঙ্গে থাকা সুখ আমাদের ভাগ্যে জোটেনি। তাই আমরা কেউই বোধহয় সুখী হইনি। সে যদি এখনো বেঁচে থাকে, তাহলে সে এখানে আসতে পারে। এখানেই তো আমরা একসঙ্গে ছিলাম। আপনার বিশ্বাস সে ফিরে আসবে? আর বিশ্বাস? কত যুগ আগের কথা, কত বছর। এমনও তো হতে পারে সে আমাকে ভুলে গেছে। সে নিশ্চয়ই আপনাকে ভোলেনি। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টি ছেলে, না 3টি ছেলে। বেশ বেশ। আপনার? এক ছেলে, চমৎকার ফুটফুটে ছেলে, কিন্তু মরে গেল। এত তাড়াতাড়ি চলে গেল। চায়ের সঙ্গে কিছু আনবো? কিছু খাবার নিয়ে আয়। কেমন ফুটফুটে মেয়ে। আমরা তো সবাই চাই আমাদের ছেলে মেয়ে নাতিপুতির মধ্যে বেঁচে থাকি। নিজেদের সুখ আমাদের কাছে তুচ্ছ। এবার আমাকে যেতে হবে। ভালো থাকবেন। দুর্গা দুর্গা। কে গো ওই লোকটা?
ও ছিল রবি। তবু মনে রেখো তবু মনে রেখো যদি দূরে যাই চলে তবু মনে রেখো যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম চালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে আখি পাতে যদি জল আসে আখি পাতে একদিন যদি খেলা থেমে যায় মথুরাতে তবু মনে রেখো তবু মনে রেখো তবু মনে রেখো। রবি? রবি আবার কে?